ওয়েলকাম ব্যাক টু দ্য এডুকালয়। আমি আপনাদের সাথে এম দাস ডিজিটাল জিও ফ্যামিলিতে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই স্বাগত। আজ আমি আলোচনা করতে চলেছি কনসেপচুয়ালাইজেশন অফ টাইম ইন দ্য জিওমরফোলজিক্যাল স্টাডি। আমরা জানি জিওমরফোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স, অরিজিন এবং ইভলিউশন অফ ল্যান্ডস্কেপ। অর্থাৎ জিওমরফোলজিস্টদের কাছে টেকটনিক অথবা আদার্স জিওলজিক ইভেন্টস যেমন ফোল্ড, ফল্ট এবং ডিপ্রেশন এর মাধ্যমে উত্থিত ল্যান্ডফর্মের উপস্থিতি, বিভিন্ন এক্সটার্নাল প্রক্রিয়ার সাথে ক্রিয়া প্রতিক্রিয়ায় বিবর্তন এবং প্রত্যেকটি ফেজে ল্যান্ডফর্মের ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে বার করাই মূল বিষয়। এই জিওমরফোলজিক্যাল স্টাডির ক্ষেত্রে স্কেল কনসেপ্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত আমরা দুই ধরনের স্কেল এর কথা জানি, ফার্স্ট স্প্যাশিয়াল স্কেল এবং নেক্সট টেম্পোরাল স্কেল। স্প্যাশিয়াল স্কেল বলতে আর্থ সারফেসের ওপর স্প্যাশিয়াল এক্সটেনশনকে বোঝায়। আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারির দিকে নজর দিই তাহলে দেখতে পাবো ভিলেজ, মৌজা, ডিস্ট্রিক্ট, স্টেট এবং কান্ট্রি প্রত্যেকটি এক একটি স্প্যাশিয়াল ইউনিট, স্মল স্কেল টু লার্জ স্কেল। লেফট সাইডের এই ফটোগুলির সিকোয়েন্স লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন স্প্যাশিয়াল স্কেলে কিভাবে আর্থ সারফেসের ওপর ডিফারেন্ট ল্যান্ডফর্ম ইউনিট তৈরি হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের একেবারে উত্তরে রয়েছে হিমালয়ান পার্বত্য এলাকা, যা দার্জিলিং হিমালয় নামে পরিচিত। ঠিক তার পরের ফটো হিমালয়ের ফুটহিলসের সিনারিও তুলে ধরছে। নেক্সট প্লেটুয়ের এলাকা, বীরভূমের মামা ভাগ্নে পাহাড়। আরও দক্ষিণে রয়েছে অ্যাক্টিভ গ্যাঙ্গেটিক প্লেইন এরিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের মেইনল্যান্ডের পর থেকে শুরু হচ্ছে বে অফ বেঙ্গল, অর্থাৎ ফটোটি দীঘা উপকূলের। স্প্যাশিয়াল স্কেলে যেমন আমরা ল্যান্ডস্কেপে পরিবর্তন দেখতে পাই, পাশাপাশি আমরা পার্টিকুলার একটি মাইক্রো জিওমরফোলজিক্যাল ফিচার্স থেকে শুরু করে লার্জ ল্যান্ডফর্ম ইউনিটেরও টেম্পোরাল স্কেলে পরিবর্তন লক্ষ্য করতে পারি। রাইট সাইডের ফটোগুলির গঙ্গা রিভার কোর্সের একটি স্মল সেগমেন্টের টেম্পোরাল সিনারিও তুলে ধরেছে 1984 থেকে 2021 পর্যন্ত। আপনারা 1984 এর ইমেজ ভিউটি লক্ষ্য করলে দেখতে পাবেন একটি রিভার বেডের বিভিন্ন ইউনিটের স্প্যাশিয়াল ডিস্ট্রিবিউশন, কোথাও বার ফরমেশন, অ্যাক্টিভ ফ্লো, স্যান্ড অর্থাৎ ফাইন পার্টিকেলসের অ্যাকুমুলেশন, আবার কোথাও প্রাইমারি প্রডিউসার যেমন ভেজিটেশনের উপস্থিতি। ক্রোনোলজিক্যালি 2000, 2010 এবং 2021 ইমেজটির দিকে চোখ রাখলে দেখতে পাবেন স্প্যাশিয়াল প্যাটার্নের পরিবর্তন, অ্যাক্টিভ ফ্লো কোর্সের পরিবর্তন, বার এর পজিশন চেঞ্জ, লেফট ব্যাংকের ইরোশন, হরাইজন্টাল অসিলেশনে একটি স্টেবিলিটি এর ভিউ লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং আমরা বলতেই পারি কোনো স্পেসিফিক ল্যান্ডফর্ম স্টাডির ক্ষেত্রে স্প্যাশিয়াল স্কেলের পাশাপাশি টেম্পোরাল স্কেলেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। টেম্পোরাল স্কেলে চেঞ্জিং প্যাটার্ন লক্ষ্য করলেই সাধারণত বুঝতে পারা যাবে ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে হিউম্যান সোসাইটি কতটা ভালনারেবল অথবা স্টেবল এনভায়রনমেন্টে রয়েছে। টেম্পোরাল স্কেলে ল্যান্ডস্কেপ নিয়ে আলোচনা করতে গেলে সাধারণভাবে আমাদের মনে বেশ কিছু প্রশ্নের জন্ম হয়। অ্যাজ এ জিওগ্রাফার অথবা জিওমরফোলজিস্ট হিসেবে আমরা সেই সমস্ত প্রশ্নের অ্যান্সার খোঁজার চেষ্টা করি। ফার্স্ট কোশ্চেন,
How often and how far do individual clasts move over a channel bed during floods of differing magnitude? আমরা জানি রিভার বেডে কোর্স এবং ফাইন পার্টিকেলসের অ্যাকুমুলেশন দেখতে পাই অ্যাজ এ ক্লাস্ট। বিভিন্ন ট্রান্সপোর্টেশন প্রসেস লাইক রোলিং, স্লাইডিং, সল্টেটিং অর হোপিং প্রসেসের মাধ্যমে হেডওয়াটার সেগমেন্ট থেকে ডাউনস্ট্রিম সেগমেন্টের দিকে স্থান পরিবর্তন করে। এখানে মেইন কন্ট্রোলিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে দেখা যায় ফ্লো ইন্টেন্সিটি, ফ্লো ম্যাগনিটিউড এটসেট্রা। অর্থাৎ ক্লাস্ট এর মুভমেন্ট কতটা ডিস্টেন্স পর্যন্ত হবে এবং টাইম ফ্রেম কি থাকবে তার উত্তর খোঁজাটা আমাদের কাছে চ্যালেঞ্জ। নেক্সট কোশ্চেন, হোয়াট প্রসেস শেপ দ্য চ্যানেল অ্যান্ড ওভার হোয়াট টাইম ফ্রেম? অর্থাৎ রিভার শেপ মিন্স জিওমেট্রি কিভাবে পরিবর্তিত হয়, কোন প্রসেস রেসপন্সিবল এবং সেক্ষেত্রে কতটা টাইম দরকার তা খুঁজে বার করা খুবই কঠিন কাজ। চ্যানেল ভি শেপ থেকে ইউ এবং বার ফরমেশনের দ্বারা ডাব্লিউ শেপ অথবা ঝিকজ্যাক শেপে পরিবর্তিত হয়েছে কিনা রিভার ক্রস সেকশনাল স্টাডিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। নেক্সট, হাউ হ্যাজ দ্য ফ্ল্যাট প্লেন ফর্ম অ্যান্ড ওভার হোয়াট টাইম ফ্রেম? একটা ফ্ল্যাট প্লেন তৈরি হতে কতটা টেম্পোরাল গ্যাপের প্রয়োজন এবং কোন প্রসেসের মাধ্যমে ফ্ল্যাট প্লেন তৈরি হচ্ছে এর সাথে অ্যাড করে বলা যেতে পারে রিভেরাইন এনভায়রনমেন্ট মডিফিকেশনে কতটা প্রভাব বিস্তার করে বোথ পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ জানাটা খুবই জরুরি। নেক্সট কোশ্চেন, হাউ ডাজ দ্য চ্যানেল অ্যাডজাস্ট ইট পজিশন অন দ্য ভ্যালি ফ্লোর অ্যান্ড ওভার হোয়াট টাইম ফ্রেম? অর্থাৎ ন্যাচারাল এনভায়রনমেন্টে কিভাবে একটি রিভার চ্যানেল তার কোর্স অ্যাডজাস্ট করবে এবং সেক্ষেত্রে কতটা টাইম স্প্যানের প্রয়োজন সত্যি কোয়েশ্চেনেবল। আমরা জানি সাবস্ট্রেটের ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ জিওলজি রিভার কোর্স তৈরি অথবা হরাইজন্টাল অসিলেশনে মুখ্য ভূমিকা পালন করে থাকে। রকি সারফেসের উপর দিয়ে বহমান রিভার কোর্স এর অ্যাডজাস্টমেন্ট অ্যালুভিয়াল সারফেসের উপর দিয়ে বহমান রিভার কোর্সের অ্যাডজাস্টমেন্ট ক্রাইটেরিয়া পৃথক হওয়ার পাশাপাশি টেম্পোরাল স্কেলের বৈষম্য লক্ষ্য করা যায়। আমরা জানি রকি সারফেস অর্থাৎ হার্ড রকের উপর দিয়ে বহমান কোর্সে সহজে পরিবর্তন লক্ষ্য করা যায় না, আর দেখা গেলেও পূর্বের অবস্থায় ফিরে পেতে লং টেম্পোরাল গ্যাপের প্রয়োজন। অন্যদিকে আমরা যদি গঙ্গা, কালজানি, জলঙ্গি প্রভৃতি অ্যালুভিয়াল চ্যানেলকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো হিউজ হরাইজন্টাল অসিলেশন। প্রত্যেক বছরে মনসুনের পর এই ধরনের সিনারিও লক্ষ্য করা যায়। লাস্ট কোয়েশ্চেন আমি মেনশন করেছি, হাউ, হোয়েন ডিড দ্য ভ্যালি ফর্ম অ্যান্ড হোয়াট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সড ইট শেপ অ্যান্ড সাইজ? অর্থাৎ আমরা বলতেই পারি অথবা কোয়াসি ন্যাচারাল এনভায়রনমেন্টে কোনো ল্যান্ডস্কেপ ইউনিটের অ্যাসেসমেন্ট হিউম্যান সোসাইটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার সার্চ করে চলেছি এবং সোসাইটি মডিফিকেশনের সাথে সাথে ভিন্ন ভিন্ন প্রচুর কোয়ারিজ আমাদের সামনে উঠে আসবে এবং আমরা তা সায়েন্টিফিক ওয়েতে অনুসন্ধান করতে থাকব হেলদি এনভায়রনমেন্টের জন্য, সর্বোপরি আমাদের জন্য। রিভার অ্যানালাইসিস মিন্স রিভার অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে বিশেষত বিহেভিয়ার চেঞ্জ এবং ইভলিউশন সাধারণত টেম্পোরাল স্কেলেই আলোচনা করা হয়ে থাকে। বিভিন্ন কন্ট্রোলিং ফ্যাক্টরসের কনস্ট্রাকশন পাওয়ার এবং ডিস্ট্রাকশন পাওয়ার টেম্পোরাল স্কেলে পরিবর্তিত হতে দেখা যায়। যেমন পিক মনসুন টাইমে চ্যানেল জিওমেট্রির পরিবর্তন প্রি মনসুন এবং পোস্ট মনসুন পিরিয়ডে
ভিন্ন, কেননা মেইন কন্ট্রোলিং এজেন্ট ফ্লো ইন্টেন্সিটি এর পার্থক্য লক্ষ্য করা যায়। এখানে আমরা জানার চেষ্টা করব তিন ধরনের টাইম ফ্রেম: জিওলজিক টাইম, জিওমরফিক টাইম অ্যান্ড লাস্ট ইঞ্জিনিয়ারিং টাইম। ফার্স্ট, জিওলজিক টাইম। জিওলজি সাধারণত আলোচনা করে থাকে টেরেস্ট্রিয়াল সারফেস যে কম্পোনেন্ট দিয়ে তৈরি, অর্থাৎ রকসের স্ট্রাকচার, কম্পোজিশন এবং প্রসেস, যার দ্বারা টেম্পোরাল স্কেলে পরিবর্তন দেখা যায়। সুতরাং জিওলজিস্ট সাধারণত ল্যান্ডস্কেপের লং টার্ম ইভলিউশনে মূলত কনসেন্ট্রেট করে থাকেন। জিওলজিক্যাল টাইম বলতে আমরা বুঝি মিলিয়নস অফ ইয়ার্স, অর্থাৎ সাইক্লিক্যাল ফেজে ল্যান্ডফর্মের উত্থান এবং ডাউনওয়ারিং মূল আলোচনার বিষয়। এক্ষেত্রে ফার্স্ট স্টেজে উত্থিত কোনো ল্যান্ডফর্ম বাহ্যিক প্রক্রিয়ায় ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হওয়ার সময়কালেই টেকটনিক ইভেন্টস অথবা আদার্স জিওলজিক ইভেন্ট লাইক ফোল্ড, ফল্ট এবং ডিপ্রেশনের কারণে উত্থানকারী শক্তি পুনরায় প্রভাব বিস্তার করে পূর্বের ন্যায় ল্যান্ডফর্মের উত্থান ঘটে, অর্থাৎ ল্যান্ডস্কেপে রিজুভিনেশন, অর্থাৎ ল্যান্ডস্কেপ নতুন করে যৌবন অবস্থা ফিরে পায়। আমরা জানি 1984 সালে ইউএস জিওগ্রাফার হার্ভার্ড প্রফেসর ডব্লিউ.এম. ডেভিস আলোকপাত করেছেন বিখ্যাত থিওরি জিওমরফিক সাইকেল, also known as geographic cycle or normal cycle of erosion. Theory of the evolution of landforms. ল্যান্ডফর্ম বিবর্তনের লাইফ সাইকেল সাধারণভাবে উত্থান পতন অর্থাৎ ক্ষয় এবং সঞ্চয় পর্যায়ক্রমে চলতে থাকে, কিন্তু টেকটনিক ইভেন্টস এর মাধ্যমে রিজুভিনেশন প্রাপ্ত হয় এবং সাইক্লিক ফেজে বিবর্তন চলতে থাকে বছরের পর বছর। এক্ষেত্রে স্মল স্কেলে কোনো কন্ট্রোলিং ফ্যাক্টরস লাইক ক্লাইমেটিক হ্যাজার্ডস, অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি খুবই নগণ্য ভূমিকা পালন করে থাকে। ডান দিকের উপরে ডায়াগ্রামটি লক্ষ্য করলে দেখতে পাবেন ল্যান্ডফর্ম ইভলিউশনের লাইফ সাইকেলে দুটি রিজুভিনেশন পয়েন্ট রয়েছে, অর্থাৎ সাইক্লিক্যাল ওয়েতে ল্যান্ডফর্মের বিবর্তন হচ্ছে। নেক্সট, জিওমরফিক টাইম। জিওমরফোলজিস্ট মূলত আলোচনা করে থাকে প্রসেস ফর্ম রিলেশনশিপ, যা আর্থ সারফেসের শেপ নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে। এই ধরনের বিবর্তনে টাইম ফ্রেম হিসাবে কনসিডার করা হয় অ্যাপ্রক্সিমেটলি হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ড of years. জিওমরফিক টাইমে রিভার অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে ক্লাইমেটিক্যালি ইনডিউস ইভেন্টস হিসেবে ফ্লো ভেরিয়েবিলিটি এবং সেডিমেন্ট ফ্লাক্স বাজেট মুখ্য ভূমিকা পালন করে। এক্ষেত্রে রিভার চ্যানেলের পরিবর্তন গড় বিবর্তনের সাথে সাযুজ্য লক্ষ্য করতে দেখা যায়, যা স্টেডি স্টেট টাইমকে তুলে ধরে। স্টেডি স্টেট টাইম বলতে আমরা বুঝি যে নির্দিষ্ট টাইম ফ্রেমে কোনো মেটেরিয়ালস এবং এনার্জি এর হিউজ অ্যাকুমুলেশন ঘটবে না, অর্থাৎ ইরোশন এবং ডিপোজিশনের মধ্যে ব্যালেন্স বজায় থাকবে। রাইট সাইডের এই ডায়াগ্রামটি লক্ষ্য করলে দেখতে পাবেন দুটি লাইন, একটি স্ট্রেইট এবং আরেকটি আন্ডুলেটিং ওয়েতে গ্রেডেড টাইম এবং চ্যানেল এলিভেশনের সাথে পজিটিভ রিলেশনে অবস্থান করছে। আন্ডুলেটিং লাইন বিবর্তনের রিয়াল সিনারিও তুলে ধরছে, আর স্ট্রেট লাইন গড় অবস্থার নির্ধারণকারী লাইন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সিচুয়েশন স্টেডি স্টেট টাইম তুলে ধরেছে। লাস্ট আমরা আলোচনা করব ইঞ্জিনিয়ারিং টাইম। ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি ল্যান্ডস্কেপ অ্যাডজাস্টমেন্ট নিয়ে আলোচনা করি তাহলে দেখা যাবে ধারণাগত স্টেবিলিটি, অর্থাৎ আমরা বিষয়টা এইভাবে দেখতে পারি রিভার কোর্সে খুবই সামান্য অস্থিরতা স্টেডি স্টেট ইকুইলিব্রিয়াম বজায় রাখে। ইঞ্জিনিয়ারিং টাইম বলতে বোঝানো হয় অ্যাপ্রক্সিমেটলি ইয়ার্স অর ডিকেডস। রিভারের কোনো হেলথ প্রবলেম like bank erosion, channel incision
চ্যানেল ডিকে ইত্যাদি দেখা দিলে সলিউশন হিসেবে রিভার সায়েন্টিস্টদের কাছে জিওমরফিক টাইম স্কেল কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে রেজিম থিওরি প্রিন্সিপালসকে বেস হিসেবে আলোচনা করলে দেখা যাবে রিচ স্প্যাশিয়াল স্কেলে ইরোশন এবং ডিপোজিশনের মধ্যে ব্যালেন্স বজায় থাকছে এবং সেডিমেন্ট ফ্লাক্স স্টেডি স্টেট ইকুইলিব্রিয়াম বিঘ্নিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। সুতরাং ইঞ্জিনিয়ারিং টাইমকে আমরা স্ট্যাটিক টাইমও বলতে পারি। আপনারা লেফট সাইডের এই ডায়াগ্রামটিতে দৃষ্টি নিক্ষেপ করতে পারেন বিষয়টি সম্পর্কে ক্লিয়ার ধারণা অনুধাবনের জন্য। এই ছিল আজকের আলোচনার বিষয়, কনসেপচুয়ালাইজেশন অফ টাইম ইন দ্য জিওমরফোলজিক্যাল স্টাডি। এখানে আমি বেশ কিছু রেফারেন্স বুক আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা অবশ্যই ফলো করতে পারেন এই বইগুলি। থ্যাংক ইউ। আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনাদের কমেন্টস আমাদের ইন্সপিরেশন। থ্যাংক ইউ।